আচ্ছা, আমরা যে প্রতিদিন কম্পিউটারে বা মোবাইলে এত লেখালেখি করি, কখনোটি ভেবে দেখেছি এই যন্ত্রগুলো আসলে আমাদের ভাষা বোঝে কিভাবে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। কম্পিউটার কোডের সেই জাদুকরী দুনিয়াটা ঘুরে আসব, যেটা কিনা মানুষের ভাষাকে মেশিনের ভাষায় বদলে দেয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচনায় কি থাকছে। প্রথমে আমরা বুঝব কোডের দরকারটা আসলে কেন হয়। তারপর আমরা চলে যাব একদম শুরুর দিকের বিসিডি কোডে। এরপরে দেখব অ্যাস্কি আর ইবিসিডিকের মধ্যে কি নিয়ে একটা যুদ্ধ বেঁধেছিল। আর সবশেষে জানব আজকের দিনের ইউনিভার্সাল কোড মানে ইউনিকোড নিয়ে। আর একদম শেষে থাকবে পুরো বিষয়টার একটা ছোট্ট সারসংক্ষেপ। আমাদের প্রথম প্রশ্নটাই হলো, এই কোডের প্রয়োজনটা কোথায়? খুব সহজ করে বললে এটা হলো মানুষ আর মেশিনের মধ্যে কথা বলার একটা সেতুর মতো। কারণটা হলো, কম্পিউটার তো আর আমাদের মতো ক, খ বা এ, বি, সি বোঝে না। সে বোঝে শুধু দুটো জিনিস, অন আর অফ, অর্থাৎ 0 আর 1। ভাবুন তো, আমরা যখন কিবোর্ডে কম্পিউটার শব্দটা লিখি, তখন সেটা কিভাবে 01010101 মতো বাইনারি সিগন্যালে পরিণত হয়? কম্পিউটার তো সরাসরি এই অক্ষরগুলো পড়তে পারে না। তাই প্রত্যেকটা অক্ষরকে তার নিজের ভাষায়, মানে ওই 0 আর 1-এর একটা প্যাটার্নে অনুবাদ করে নিতে হয়। আর এই অনুবাদের নিয়ম বা ম্যাপটাই হলো কোড। প্রত্যেকটা অক্ষর, সংখ্যা বা চিহ্নের জন্য এরকম একটা ইউনিক বাইনারি প্যাটার্ন ঠিক করা থাকে। তাহলে কোডের একটা ফর্মাল সংজ্ঞা কি দাঁড়ায় যে মানুষের ভাষায় ব্যবহার করা প্রত্যেকটা বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে ডিজিটাল ডিভাইসে বোঝানোর জন্য বাইনারি বিটের যে একটা ইউনিক বা অদ্বিতীয় বিন্যাস ব্যবহার করা হয়, সেটাই হলো কোড। এটাই হলো পুরো সিস্টেমের মূল ভিত্তি। চলুন এবার একটু টাইম ট্রাভেল করে কোডিংয়ের একদম শুরুর দিকে ফিরে যাই। সেই সময়টা ছিল বিসিডি কোডের। তখনকার দিনে ক্যালকুলেটরের মতো যন্ত্রগুলোর কিন্তু ক, খ, গ, ঘ বা পুরো বর্ণমালার কোনো দরকারই ছিল না। তাদের দরকার ছিল শুধু সংখ্যা। বিসিডির পুরো নাম হল বাইনারি কোডেড ডেসিমাল। এটা ছিল একটা 4 বিটের কোড, আর এটা বানানোই হয়েছিল শুধু 0 থেকে 9 পর্যন্ত ডেসিমাল সংখ্যাগুলোকে দেখানোর জন্য। তাই কি হলো, গাণিতিক হিসাবের জন্য এটা ছিল একদম পারফেক্ট, কিন্তু এটা দিয়ে একটা চিঠি লেখা বা কোনো টেক্সট লেখা, না, সেটা ছিল একেবারেই অসম্ভব। এই টেবিলটার দিকে একটু খেয়াল করুন। দেখুন কিভাবে প্রত্যেকটা ডেসিমেল ডিজিটকে একটা 4 বিটের বাইনারি প্যাটার্নে দেখানো হচ্ছে। যেমন ধরুন 5-এর জন্য কোডটা হলো 0101। একদম সহজ না, তাই না? আর এই সরলতার কারণেই কিন্তু তখনকার দিনের ক্যালকুলেটর বা ডিজিটাল ঘড়িতে এই বিসিডি কোডটাই ব্যবহার করা হতো। কিন্তু এখানে একটা বিশাল সমস্যা দেখা দিল। শুধু সংখ্যা দিয়ে তো আর সব কাজ হয় না। তাহলে অক্ষর বা অন্য চিহ্নগুলোর কি হবে? বিসিডি কোড তো এগুলোকে চিনতেই পারত না। আর ঠিক এই সীমাবদ্ধতা থেকেই একটা আরও উন্নত, আরও শক্তিশালী কোডের প্রয়োজন দেখা দিল। এরপরই কোডিংয়ের দুনিয়ায় এলো একটা নতুন মোড়। এবার শুধু সংখ্যা নয়, বর্ণমালাসহ সব ধরনের চিহ্নকে কোড করার জন্য দুটো বড় আর একে অপরের প্রতিদ্বন্দ্বী স্ট্যান্ডার্ড তৈরি হলো। এখানে দেখুন, একদিকে আছে ASCII, যেটা কিনা পরে বেশিরভাগ পার্সোনাল কম্পিউটার আর ইন্টারনেটের স্ট্যান্ডার্ড হয়ে ওঠে। আর অন্যদিকে ছিল EBCDIC, যেটা তৈরি করেছিল IBM তাদের বড় বড় মেইন ফ্রেম কম্পিউটারের জন্য। ASCII প্রথমে ছিল 7 বিটের, মানে এটা দিয়ে 128টা ক্যারেক্টার দেখানো যেত। আর EBCDIC ছিল 8 বিটের, যা দিয়ে 256টা ক্যারেক্টার দেখানো যেত। পরে অবশ্য ASCIIও 8 বিটের হয়ে যায়, কিন্তু তাদের কোডিং বিন্যাস ছিল একদম আলাদা। আর এইখানেই আসল সমস্যাটা শুরু হলো। দুটো আলাদা স্ট্যান্ডার্ড থাকার কারণে এক সিস্টেমের কম্পিউটার থেকে অন্য সিস্টেমে ডেটা পাঠানোটা ভীষণ কঠিন হয়ে গেল। ব্যাপারটা এমন ছিল যে একটা ASCII কম্পিউটার থেকে এ অক্ষরটা টাইপ করে একটা EBCD কম্পিউটারে পাঠালে সেখানে সেটা একটা অর্থহীন হিজিবিজি চিহ্ন দেখাত। এই সমস্যার সমাধান করাটা খুব জরুরি ছিল, বিশেষ করে যখন বিশ্বজুড়ে কম্পিউটার আর ইন্টারনেট ছড়িয়ে পড়তে শুরু করল। তখন এমন একটা কোডের দরকার হলো যা শুধু ইংরেজি নয়, বরং পৃথিবীর সব ভাষাকেই এক নিয়মে বাঁধতে পারবে। আর ঠিক এখান থেকেই শুরু হলো ইউনিকোডের যুগ। ইউনিকোড যে কত বড় একটা পরিবর্তন এনেছিল তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। এর প্রাথমিক 16 বিটের সংস্করণটাই 65,536-এরও বেশি অক্ষর বা চিহ্নকে কোড করতে পারত। ভাবুন একবার, ASCIIর 256টা অক্ষরের তুলনায় এটা কত বড় একটা লাভ। তো ইউনিকোডের আসল জাদুটা কোথায়? এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা পৃথিবীর প্রায় সব ভাষাকেই সাপোর্ট করে। এমনকি আমরা যে কম্পিউটারে বাংলা লিখি বা পড়ি, সেটাও কিন্তু এই ইউনিকোডের কল্যাণেই সম্ভব। আমাদের বাংলা অক্ষরের জন্য একটা নির্দিষ্ট রেঞ্জও আছে, U+0980 থেকে U+09FF। আর দারুণ ব্যাপার হলো এটা পুরনো ASCIIর সাথেও কাজ করতে পারে। আজকের দিনে প্রায় সব ওয়েবসাইটে কিন্তু UTF-8 ব্যবহার করে, যা ইউনিকোডেরই একটা রূপ।
আর হ্যাঁ, সবচেয়ে মজার বিষয়টা বলি, আমরা যে ইমোজি ব্যবহার করি সেগুলোও কিন্তু এই ইউনিকোডেরই অংশ। বেশ, তাহলে এতক্ষণের পুরো আলোচনাটা চলুন এক নজরে আবার দেখে নেওয়া যাক। সাধারণ কিছু সংখ্যা থেকে শুরু করে বিশ্বজুড়ে যোগাযোগের এই যে বিশাল যাত্রাপথ, সেটা আমরা আরেকবার মনে করি। এই টাইমলাইনটা দেখুন, পুরো গল্পটা এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে। শুরুটা হয়েছিল 4 বিটের বিসিডি দিয়ে, যা শুধু সংখ্যা নিয়ে কাজ করত। তারপর এলো 7 বিট ও 8 বিটের অ্যাস্কি আর ইবিসিডিক। এরা বর্ণমালা যোগ করল ঠিকই, কিন্তু নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে ফেলল। আর সবশেষে এলো ইউনিকোড, যা পরিবর্তনশীল বিট ব্যবহার করে পৃথিবীর সব ভাষাকে একটা ছাতার নিচে নিয়ে এলো। তাহলে সবশেষে আমরা এটাই বলতে পারি যে সাধারণ সংখ্যা থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি ভাষা পর্যন্ত এই এনকোডিং সিস্টেমটাই হলো মানুষের চিন্তা আর মেশিনের যুক্তির মধ্যেকার সেই আসল সেতু। এটা ছাড়া আজকের ডিজিটাল বিশ্বটা আমরা হয়তো কল্পনাও করতে পারতাম না।